আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। করোনা ভাইরাস জনিত কারণে শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান বন্ধ আছে। আর এই বন্ধ থাকাকালীন সময় আমি তোমাদের জন্য অনলাইনে বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছি। তো আজকে আমি যাদের এবং যে বিষয়ের উপর ক্লাস নেব তা হলো শ্রেণী দশম এসএসসি ভোকেশনাল ট্রেড জেনারেল ইলেকট্রনিক্স, বিষয় জেনারেল ইলেকট্রনিক্স 2, দ্বিতীয় পত্র, বিষয় কোড 6224, অধ্যায় 5, রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। যেমনটা বলেছি, আজকের বিষয় রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। এই অধ্যায় পাঠ শেষে আমরা রেগুলেটর পাওয়ার সাপ্লাই কি তা ব্যক্ত করতে পারবো, রেগুলেশন কি তা ব্যক্ত করতে পারবো, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর এর নীতি ব্যক্ত করতে পারবো, ডিসি শান্ট ও সিরিজ রেগুলেটর সার্কিট আঁকতে ও বর্ণনা করতে পারবো, আইসি রেগুলেটর কি তা ব্যক্ত করতে পারবো, বাজারে প্রচলিত আইসি রেগুলেটর এর নাম ও ব্যবহার ব্যক্ত করতে পারবো, এলএম 317 আইসি রেগুলেটর ব্যবহার করে সার্কিট তৈরি করতে পারবো। চলো শুরু করি। পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই সাধারণত হাই ভোল্টেজ সাপ্লাই হতে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বা অন্য কোনো যন্ত্রের উপযোগী সুবিধাজনক অল্প মানের ভোল্টেজ সরবরাহে ব্যবস্থা করে। এটি বিভিন্ন ধরনের হতে পারে। চিত্রে একটি পাওয়ার সাপ্লাই ইউনিটের ব্লক ডায়াগ্রাম দেখানো হলো। যেমন দেখো, এখানে আমাদের একটা পাওয়ার সাপ্লাই ইউনিট দেওয়া হয়েছে। যেমন এখানে 220 ভোল্ট যদি প্রদান করা হচ্ছে, এখানে ট্রান্সফরমার আছে, রেকটিফায়ার আছে, স্মুথিং আছে, রেগুলেটর আছে এবং রেগুলেটেড 5 ভোল্ট ডিসি এখান থেকে বের হচ্ছে। তাহলে এখানে কি বলছে, পাওয়ার সাপ্লাই সাধারণত হাই ভোল্টেজ সাপ্লাই হতে ইলেকট্রনিক যন্ত্রপাতি বা অন্য কোনো যন্ত্রের উপযোগী সুবিধাজনক অল্প মানের ভোল্টেজ সরবরাহের ব্যবস্থা করে। তাহলে এটা অল্প মানের ভোল্টেজের ব্যবস্থা করছে। যেমন এখানে 5 ভোল্ট এর ব্যবস্থা করেছে, এখানে সাপ্লাই 230 ভোল্ট দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ যদি আমরা একটা মোবাইলের চার্জার বলি, তাহলে একটা মোবাইলের চার্জার 5 ভোল্ট প্রয়োজন হয়, কিন্তু আমরা 220 ভোল্ট বা 230 ভোল্ট এর সাথে সংযোগ প্রদান করি, কিন্তু এর আউটপুটে, মোবাইলের চার্জারের আউটপুটে 5 ভোল্ট আমরা পেয়ে থাকি। কিভাবে? এই যে পাওয়ার সাপ্লাই ইউনিটের মাধ্যমে। পাওয়ার সাপ্লাইয়ের প্রধান অংশগুলো হলো, আমি আগেই দেখাইছি, ট্রান্সফরমার, রেকটিফায়ার, স্মুথিং, রেগুলেটর। চলো এগুলো সম্পর্কে একটু বর্ণনা করি। ট্রান্সফরমার এসি হাই ভোল্টেজকে স্টেপ ডাউন করে লো ভোল্টেজ এসি সরবরাহ করে। অর্থাৎ এখানে 230 ভোল্ট বা 220 ভোল্ট যদি দেওয়া হয়, এই ট্রান্সফরমার স্টেপ ডাউন ট্রান্সফরমার যদি হয়, তাহলে সে ভোল্টেজকে ডাউন করে হয় 5 ভোল্ট বা 6 ভোল্ট বা 12 ভোল্ট বা 24 ভোল্ট, আমাদের প্রয়োজন অনুযায়ী স্টেপ ডাউন করে সে লো ভোল্টেজ সরবরাহ করে। রেকটিফায়ার লো ভোল্টেজ এসি কে পালসেটিং ডিসিতে রূপান্তর করে। তাহলে আমাদের যেখানে যেখানে ডিসি ভোল্টেজ সরবরাহের প্রয়োজন হয়, সেখানে রেকটিফায়ার ইজ ডায়োড পালসেটিং ডিসি রূপান্তর করে, এসি কে পালসেটিং ডিসিতে রূপান্তর করে। স্মুথিং পালসেটিং ডিসি কে আবার পরিশুদ্ধ করতে আমাদের ক্যাপাসিটরের প্রয়োজন হয়। তাহলে স্মুথিং, এই স্মুথিং অংশে সে কাজটা করে থাকে। যখন আমার পালসেটিং ডিসি আসে, সেই পালসেটিং ডিসিটাকে যদি আমি পরিশুদ্ধ করতে চাই, তাহলে আমার ক্যাপাসিটর প্রয়োজন হয়। ক্যাপাসিটর লাগালে স্মুথিং হিসেবে সেখানে পরিশুদ্ধ ডিসি রূপান্তর করবে। রেগুলেটর রেগুলেটর রিপল দূর করে নির্দিষ্ট ডিসি ভোল্টেজ সরবরাহ করে। নির্দিষ্ট মানে যে ডিসি ভোল্টেজের প্রয়োজন হয় আমার, সেই ডিসি ভোল্টেজটা এই রেগুলেটর অংশে প্রদান করবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ডুয়াল সাপ্লাই কতগুলো ইলেকট্রনিক সার্কিটে পজিটিভ, নেগেটিভ ও জিরো মানের ভোল্টেজের দরকার হয়, এদেরকে ডুয়াল সাপ্লাই পাওয়ার সাপ্লাই ইউনিট বলে। যেমন আমরা কিছু কিছু অ্যাম্পলিফায়ার ব্যবহার করি, সে সমস্ত অ্যাম্পলিফায়ারে ডুয়াল সাপ্লাইয়ের দরকার হয়, সেখানে পজিটিভ, নেগেটিভ এবং জিরো মানের ভোল্টেজের প্রয়োজন পড়ে। ডুয়াল সাপ্লাই সিস্টেমে 3 ধরনের সাপ্লাই থাকে। উদাহরণস্বরূপ পজিটিভ 9 ভোল্ট সরবরাহ, 0 ভোল্ট এবং -9 ভোল্ট আউটপুট পাওয়া যাবে। এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। পজিটিভ এখানে 9 ভোল্ট
এখানে -9 ভোল্ট, এখানে 0 ভোল্ট। ডিসি শান্ট ও সিরিজ রেগুলেটর সার্কিট। রেগুলেটর সার্কিট আউটপুটে একটি নির্দিষ্ট মানের ভোল্টেজ প্রদান করে। এক্ষেত্রে ইনপুটে ভোল্টেজ কমে গেলেও তা পূরণ করে। রেগুলেটর আউটপুট সর্বদা নির্দিষ্ট মানের ±0.01% এর সীমাবদ্ধ থাকে। ভোল্টেজ রেগুলেটর মূলত দুই প্রকার, সিরিজ রেগুলেটর ও শান্ট রেগুলেটর। রেজিস্ট্যান্সের সাথে রেগুলেটিং এলিমেন্ট অবস্থানের ভিত্তিতে এই শ্রেণীবিভাগ করা হয়েছে। সিরিজ রেগুলেটর। লোড রেজিস্ট্যান্সের সাথে রেগুলেটিং এলিমেন্ট সিরিজে অবস্থান করলে তাকে সিরিজ ভোল্টেজ রেগুলেটর বলে। যেমন এটা লোড রেজিস্ট্যান্স, এর সাথে রেগুলেটিং এলিমেন্ট এখানে দেওয়া আছে, সেটা কি অবস্থানে আছে? সিরিজ অবস্থানে আছে। এখানে সিরিজ ভাবে সংযোগ প্রদান করা হয়েছে। এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ ডিসি সাপ্লাই ভোল্টেজ দেওয়া হচ্ছে, আর এটা ইনপুট অংশ। শান্ট রেগুলেটর। লোড রেজিস্ট্যান্সের সাথে রেগুলেটিং এলিমেন্ট প্যারালালে অবস্থান করলে তাকে শান্ট ভোল্টেজ রেগুলেটর বলে। এটা লোড রেজিস্ট্যান্স, এর সাথে রেগুলেটিং এলিমেন্টটা প্যারালালে অবস্থান করছে। এখানে পজিটিভ নেগেটিভ ডিসি ভোল্টেজ সাপ্লাই করা হচ্ছে, এটা ইনপুট অংশ। ভোল্টেজ রেগুলেটর আইসি। লোড ভোল্টেজ রেগুলেটর আইসির কাজ হচ্ছে ভোল্টেজকে রেগুলেট বা নিয়ন্ত্রণ করা। যে সকল আইসি এর সাহায্যে ভোল্টেজকে রেগুলেট বা নিয়ন্ত্রণ করা হয়, ওই সকল আইসিকে ভোল্টেজ রেগুলেটর আইসি বলে। যেমন 7805। তাহলে 7805 একটা রেগুলেটর আইসি। আমি এখানে একটা চিত্র দিয়ে দেখানো হয়েছে। এর ইনপুট 1 নম্বর পিনটা ইনপুট অংশ, 2 নম্বরটা হলো গ্রাউন্ড এবং 3 নম্বরটা হলো আউটপুট অংশ। এটা হলো 7805। এটা একটা রেগুলেটর আইসি। সাধারণত এই সকল রেগুলেটর আইসি 3টি টার্মিনাল বিশিষ্ট হয়ে থাকে। এগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, যথা পজিটিভ ভোল্টেজ রেগুলেটর, 2 নেগেটিভ ভোল্টেজ রেগুলেটর। পজিটিভ ভোল্টেজ রেগুলেটর আইসি আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা পজিটিভ ফিক্স ভোল্টেজ রেগুলেটর, পজিটিভ অ্যাডজাস্টেবল ভোল্টেজ রেগুলেটর। নেগেটিভ ভোল্টেজ রেগুলেটর আইসি আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা নেগেটিভ ফিক্সড ভোল্টেজ রেগুলেটর, পজিটিভ অ্যাডজাস্টেবল ভোল্টেজ রেগুলেটর। বাজারে প্রচলিত আইসি রেগুলেটর এর নাম ও ব্যবহার। পজিটিভ ফিক্সড ভোল্টেজ রেগুলেটর। পজিটিভ ফিক্সড ভোল্টেজ রেগুলেটর আইসি সিরিজের মধ্যে LM78MXX, LM78LXX, LM140XX বা LM340XX সিরিজ অন্যতম। উপরের সিরিজগুলোতে XX এর মান রেগুলেটর আইসির আউটপুট নির্দেশ করে। আমরা এখানে XX এ লিখেছি, তার মানে যে আইসির নাম্বারটাই হলো 78MXX, বিষয়টা তা না। LM78 হয়তোবা এখানে 05 হতে পারে বা 12 হতে পারে, অর্থাৎ এর যে অংশটা এখানে, যে সংখ্যাটা এখানে লেখা থাকবে, তার আউটপুটে সেই ভোল্টেজটা আমরা পাবো। যদি এখানে 05 লেখা থাকে তাহলে আমি বুঝতে পারবো যে এটা 5 ভোল্ট এর আউটপুটে প্রদান করবে। যদি 12 লেখা থাকে এখানে, তার মানে আমি বুঝবো যে এখানে 12 ভোল্ট প্রদান করছে এই আইসি আউটপুটে। অর্থাৎ যদি আইসি নাম্বার LM78L05 হয়ে থাকে, তবে আইসির আউটপুটে ভোল্টেজ হবে 5 ভোল্ট, যেটা আমি এতক্ষণ বর্ণনা করলাম। নেগেটিভ ফিক্সড ভোল্টেজ রেগুলেটর। নেগেটিভ ফিক্সড ভোল্টেজ রেগুলেটর আইসি সিরিজের মধ্যে LM79MXX, LM120XX বা LM320XX সিরিজ অন্যতম। উপরের সিরিজগুলোতে XX এর মান রেগুলেটর আইসির আউটপুট নির্দেশ করে। পূর্বের মতনই এখানেও XX লেখা আছে, এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে এর আউটপুটে সেই মানটা নির্দেশ করবে। বাজারে প্রচলিত আইসি রেগুলেটর এর নাম ও ব্যবহার। নেগেটিভ অ্যাডজাস্টেবল ভোল্টেজ রেগুলেটর। যে সকল আইসি দিয়ে নেগেটিভ ভোল্টেজ রেগুলেট করা হয় এবং প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে করা যায়, ওই সকল আইসিগুলোকে নেগেটিভ অ্যাডজাস্টেবল ভোল্টেজ রেগুলেটর বলে। নেগেটিভ অ্যাডজাস্টেবল আইসিগুলো হলো LM337, LM320, LM
137 ইত্যাদি। LM337 আইসি রেগুলেটর ব্যবহার করে সার্কিট তৈরি। LM337 নেগেটিভ আইসি একটি ভেরিয়েবল ভোল্টেজ রেগুলেটর। এই আইসির সুবিধা হলো এর রেজিস্ট্যান্স পরিবর্তন করে আউটপুটে বিভিন্ন মানের ভোল্টেজ পাওয়া যায়। অর্থাৎ LM337 আইসি একটি অধিক দক্ষতা সম্পন্ন এবং স্বাচ্ছন্দ্যে ব্যবহার করার মতো ভেরিয়েবল ভোল্টেজ রেগুলেটর আইসি। এতে যথোপযুক্ত হিটসিঙ্ক ব্যবহার করা হলে এর আউটপুটে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট এবং 1.2 ভোল্ট হতে 37 ভোল্ট মানের যে কোনো ভোল্টেজ পাওয়া যাবে। যদি LM337 আইসি আউটপুটে সর্বোচ্চ 37 ভোল্ট প্রদানে সক্ষম, তথাপিও সার্কিটের নিরাপত্তার বিষয় বিবেচনা করে এর আউটপুটে 25 ভোল্টের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। এখানে আমি আরেকটু আলোচনা করে রাখি যে এর আউটপুট থেকে আমরা কত অ্যাম্পিয়ার পাবো। এর আউটপুট থেকে আমরা সর্বোচ্চ 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট পেতে পারি। ভোল্টের ক্ষেত্রে কি হতে পারে, 1.2 বা 1.5 বা 2 বা 3, এইভাবে আমার প্রয়োজন মতন ভোল্ট আমি পেতে পারি। কত থেকে, 1.2 থেকে শুরু করে 37 ভোল্ট পর্যন্ত যে কোনো মানের ভোল্টেজ আমি এখান থেকে পেতে পারি। এবং এর নিরাপত্তার কথা চিন্তা করে 25 ভোল্ট এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। 37 পর্যন্ত দেওয়া যায় সর্বোচ্চ আউটপুটে, তবে আমরা 25 ভোল্টের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি আর কি। এখানে আমি একটা LM337 একটা আইসির চিত্র দিয়েছি। এটা হলো 1 নম্বর পিন অ্যাডজাস্ট, 2 নম্বর এটা হলো 3 নম্বর পিন ভি ইন, এটা হলো ভি আউট 2 নম্বর। বাড়ির কাজ। আজ আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি তোমাদের সামনে। তো এই আলোচনাগুলোর মধ্যে থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমি তোমাদের আলোচনা করেছি অলরেডি। তোমরা এগুলো উত্তরগুলো বের করবে এবং একটু আয়ত্ত করার চেষ্টা করবে। আমি কিন্তু এগুলো আজকে প্রত্যেকটি আলোচনা করেছি। যেমন আমি যদি বলি, প্রথম প্রশ্ন এখানে বলছে যে রেগুলেটর কি। চলো আমরা দেখি এই প্রশ্নের উত্তরটি আসলে কোন অংশে ছিল। তোমরা লক্ষ্য করো, এই অংশে আমি কিন্তু আলোচনা করেছি রেগুলেটর কি সেই সম্পর্কে। তোমরা যদি এই অংশটি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো তাহলেই তোমরা বুঝতে পারবে। প্রশ্ন আছে, ডুয়াল সাপ্লাই সিস্টেম বলতে কি বোঝায়। চলো আমরা দেখে আসি এই প্রশ্নের উত্তরটি আমরা কোথায় পড়ে এসেছি। লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমরা এই অংশে ডুয়াল সাপ্লাই সিস্টেম সম্পর্কে আলোচনা করেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে এবং খাতাতে লেখার চেষ্টা করবে। 3 নম্বর প্রশ্নে বলছে ভোল্টেজ রেগুলেটর আইসির কাজ কি। চলো আমরা দেখে আসি এটি আমরা কোথায় পড়েছি। লক্ষ্য করো, এই অংশে আমরা ভোল্টেজ রেগুলেটর আইসি সম্পর্কে আলোচনা করেছি। তোমরা একটু পড়ার চেষ্টা করবে। নম্বর প্রশ্নে বলছে ভোল্টেজ রেগুলেটর আইসির নাম্বার লেখো। এটি আমি তোমাদেরকে দেখাচ্ছি না, এটি তোমরা নিজে বের করবে। বেশ কয়েকটি আইসি নাম্বার আমি আজকে দিয়েছি, সেগুলোর মধ্যে যে কোনো একটি আইসি নাম্বার যদি তোমরা লিখতে পারো সেটাই যথেষ্ট হিসেবে থাকবে। 5 নম্বর প্রশ্নে বলছে রেগুলেটর আইসির শ্রেণীবিভাগ দেখাও। চলো আমরা দেখে আসি এটি কোন অংশে ছিল। এখানে কিন্তু আছে রেগুলেটর আইসির শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নে বলছে সিরিজ ও শান্ট ভোল্টেজ রেগুলেটরের পার্থক্য কি। চলো দেখে আসি কোথায় আমরা এটি আলোচনা করেছি। লক্ষ্য করো, এই অংশে আমরা সিরিজ এবং শান্ট রেগুলেটর সম্পর্কে আলোচনা করেছি। তাহলে এখান থেকে তোমরা চেষ্টা করবে পার্থক্যগুলা বের করার এবং তা খাতাতে সুন্দরভাবে লিখবে। মূলক প্রশ্ন এখানে বলছে যে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরের কার্যপ্রণালী বর্ণনা করো।
এটিও আমি তোমাদের দায়িত্বে ছেড়ে দিলাম, এটি তোমরা সুন্দরভাবে বইটি পড়বে, পড়ে সুন্দরভাবে খাতাতে লেখার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই। আগামীতে আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব এই আশায় আজকের মতন এই ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।